আমরা কথাবার্তা শুনি কিংবা ডিপ্লোমেটরা যেভাবে কথাবার্তা বলেন সবকিছু মিলে আমার কাছে এইটাই মনে হইতেছিল যে কোন জায়গাটায় আগে যাবে। তবে এই দুইটা দেশের প্রত্যাশা ছিল নিজ নিজ দেশে যাতে আগে আসে, অর্থাৎ ভারত প্রত্যাশা করছিল এখানে আগে আসুক, চায়না প্রত্যাশা করছে। সেই হিসাব যদি আমি করি তাহলে চায়না উনি আগে যাচ্ছেন, মানে ভারত সফরের আগে চায়না যাচ্ছেন। এখন এই চায়না বা মালয়েশিয়া উনি যাওয়ার আগে, ঠিক আগে কয়েকদিন আগে আমাদের মানে উপদেষ্টা, একজন আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ, উনি দিল্লিতে গেছিলেন এবং দিল্লিতে যাওয়ার পরে মানে এই কাহিনী তো সবাই জানে। তার দিক থেকে যেটা ফল্ট আমি ধরবো সেটা হচ্ছে উনি রেড পাসপোর্ট নেন নাই। তো রেড পাসপোর্ট না নিলে তো ইমিগ্রেশন আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না আপনি ভিআইপি কিনা। সবাই, সারা পৃথিবীর সবাইকে আমি চিনি না। তো বিষয়টা বাজার আমাদের ম্যান পাওয়ার পাঠানোর জন্য, সুতরাং মালয়েশিয়া গেছেন, যদি আমরা সেখানে একটা বিরাট অঙ্কের ম্যান পাওয়ার পাঠানোর চুক্তি করতে পারি বা আলোচনা করতে পারি, সেটা আমার কাছে মনে হয় যাদেরকে আমরা এখান থেকে পাঠাবো সেই পরিবারের জন্য, সবার জন্য একটা টেকসই সচ্ছলতা আসার সম্ভাবনা থাকবে। সুতরাং এই দিকটা আমি খুবই পজিটিভ দেখতেছি। আর চীন সফরটা পাশাপাশি আমি বলি চীন সফর যদি আপনি দেখেন, আপনাকে একটা কথা বলি, এখানে বাংলাদেশ এই মুহূর্তে আমার জিও পলিটিক্স বলতে যেটা বুঝাই আমরা খুব সহজে যদি বলি সবার বোধগম্যর জন্য, সেটা হলো তিন ভুবনের প্রিয় দেশ বাংলাদেশ, তিন ভুবনের শত্রু দেশ বাংলাদেশ। এখন বলতে পারেন কিভাবে? তিনটা ভুবন বলতে আমি তিনটা সাম্রাজ্য, আমেরিকা, চায়না এবং ভারত, এবং প্রত্যেকেরই কিন্তু এখানে ভূ রাজনীতির একটা ইন্টারেস্ট আছে। এটা কোনো অপরাধ নয়। প্রত্যেকটা রাষ্ট্র তার নিজ নিজ ইন্টারেস্ট দেখবেন, নিজ নিজ স্বার্থ দেখবেন, এটাই। এতে ভারত এটাকে আমার কাছে মনে হয় একটু অন্যভাবে নিলে নিতেও পারে। আচ্ছা, নিলে নিতে পারে, সেটা তো আমি আই ক্যানট মাইন্ড রিড সেখানে দ্য আমি মাইন্ড। একটু থামাই, কেন স্বাধীন দেশে একটা স্বাধীন প্রধানমন্ত্রী এবং একটি রাষ্ট্রের প্রধান এবং একটি রাষ্ট্র কোন দেশে আগে যাবে, কি করবে, সেটা তো তার নিজস্ব স্বাধীনতা। সেখানে কেন অন্যরা আবার হস্তক্ষেপ করবে? আমি তো সেখানে দ্বিমত করিনি, এটা তো আমার স্বাধীনতা। আমি বলছি যে তাদের চিন্তা ভাবনাটা বলছি। আমি সেটা কি সামাল দিতে নিশ্চয়ই সরকার পারবে। আমি কি বলেছি যে তারেক রহমান সাহেবের চায়না যাওয়া উচিত হয় নাই? না, সেটা বলেননি, কিন্তু হয়তো বলতে পারেন ভারত একটু নাকশ হতে পারে। সবই তো সম্ভাবনা। এখন আসেন, আমি বলছি এই জিও পলিটিক্সটা যখন খুব ম্যাচিউরড হয়ে গেছে, অর্থাৎ 5ই আগস্টে শেখ হাসিনার পতন হইল, তখন কিন্তু এই জিও পলিটিক্সটা মারাত্মকভাবে ম্যাচিউরড হয়েছে। শেখ হাসিনা যেভাবে 16 বছর সামাল দিতে ছিল জিও পলিটিক্সটা, আমি মনে করি ওই সময় উনি ব্যর্থ হয়েছেন। মানে একটা মানুষ তো সবসময় সব পারবে না, ব্যর্থতার কারণে, জিও পলিটিক্সের কারণেই তাকে চলে যেতে হয়েছে। এবং ঠিক সেই যে তপ্ত জিও পলিটিক্স, সেখানে কিন্তু আবার তারেক রহমান সাহেব এসে বসছেন। তারেক রহমানের প্রথম সফরটাই হচ্ছে মালয়েশিয়া থেকে চীন সফর। আমরা ওইটাকে প্রিভিলেজ দিচ্ছি চীনটার দিকে, এবং শেখ হাসিনার লাস্ট সফর ছিল চীন, যেটাকে তিনি একদিন সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসলেন। বলছি তাহলে আপনি তপ্ত আগুনের উপরে গিয়ে বসছেন, অর্থাৎ উপরে দেখতেছেন তুষ, ভিতরে কিন্তু আগুন। কারণ এই তিনটা দেশের জিও পলিটিক্স মারাত্মকভাবে চলছে। এখন এই যে মারাত্মকভাবে চলতেছে, সেটাকে সামাল দিতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে। আচ্ছা, কিভাবে লাইন করবেন, অর্থাৎ বাংলাদেশের প্রাপ্তির জায়গাতে এবং ভূ রাজনীতি? বাংলাদেশের প্রাপ্তির জায়গা বলেন, ভূ রাজনীতি বলেন, দুই দিক থেকে মালয়েশিয়ার বিষয়ে আপনারা কি আলোচনা করেছেন জানি না। মালয়েশিয়ার ব্যাপারে খোলামেলা ভাবে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যে আমাদের যে শ্রম বাজারটা আবার উন্মুক্ত করা। বাংলাদেশে শ্রমিকদের জন্য সেকেন্ড হাফ হচ্ছে মালয়েশিয়া। তো সেই জায়গায় দীর্ঘদিন থেকে সেটা অনুপস্থিত, বাংলাদেশিরা সেখানে যেতে পারছে না। আমাদের যে বাজারে যে যারা শ্রমিক পাঠায় তাদের দুর্নীতি, মালয়েশিয়ান পার থেকে দুর্নীতি, এই দুই দুর্নীতির খপ্পরে পড়ে, ম্যান পাওয়ার ব্যবসায়ীদের খপ্পরে পড়ে এটা বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। এখন এর আগে ইউনূস সরকারও চেষ্টা করেছিল, এবং তৎকালীন প্রবাসী উপদেষ্টা যিনি ছিলেন তিনিও ভ্রমণ করেছেন, যদিও উনার ভ্রমণে একটি অর্থলিঙ্গ প্রসব করেছে সেটা নিয়ে কথা হয়েছিল। কিন্তু জনাব আসিফ নজরুল উনি ভ্রমণ করেছিলেন। জি, জনাব আসিফ নজরুল। হ্যাঁ, আসিফ নজরুল ভ্রমণ করেছিলেন, অর্থলিঙ্গ নিয়ে এসেছিলেন, এবং যারা ছিল এখানকার যারা ম্যান পাওয়ার বিভাগ ছিল, তারা বলেছিল যে সিলেক্টিভ কিছু লোককে চয়েস করেছিল এবং তাদের কাছ থেকে অনৈতিক কার্যক্রমের মাধ্যমে এটা চালাতে গিয়ে চেষ্টা করেছিল, বিদায় সেখানে সফল হয়নি। তো এই অবস্থায় সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন। তো প্রধানমন্ত্রী যখন যান তখন তো এটার একটা ইম্প্যাক্ট হবে, এবং আমি আশা করি যে বাংলাদেশের শ্রম বাজার আবার উন্মুক্ত হবে মালয়েশিয়া মার্কেটের জন্য। আর এখানে কালচারাল হয়তো দুই একটা এমইউ হতে পারে, এছাড়া আমি মালয়েশিয়ায় বড় ধরনের কিছু দেখি না, বাট সূচনা হিসাবে এটা বেটার। আর চায়নার যে ভিজিটটা, সেটা তো বহু কাঙ্ক্ষিত বলতে পারেন, এবং ইন্ডিয়ান একটা দাওয়াত রয়ে গেছে অলরেডি। সেই জায়গায় বাংলাদেশ প্রথমেই যাচ্ছে চায়নাতে, এটা একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ইনসিগনিফিকেন্ট বিষয়।
বাংলাদেশের টার্গেট আছে 3 বিলিয়ন উন্নয়ন সহায়তা লাভ করা, এবং সেখানে আমি যেটুকু দেখলাম যে বাংলাদেশে চাইনিজ একটা ইপিজেড খোলা চাইনিজ ব্যবসায়ীদের জন্য এক্সক্লুসিভলি। তারপর মোংলা আমাদের পোর্ট যেটা আছে সেটাকে রিনোভেশন করা এবং সেটাকে আধুনিক যেটা ইন্টারন্যাশনাল মানের করা, সেখানে সহায়তার কথা বলা হচ্ছিল। আর একটা সহায়তার যে বিষয়টা বলেছিল সেটা আমার থেকে এই মধ্যে মনে পড়ছে না, 3টা সহায়তা নিয়ে তারা ওইখানে কাজ করবে। এছাড়াও উনি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থনৈতিক বিষয়ের সেমিনারে যোগ দেবেন, বা সেমিনার না, এটা সম্মেলনে যোগ দেবেন। সব দিক থেকে আমি মনে করি যে 2টা সফরই খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে চায়নার ভিজিটটা এমন ইম্পর্টেন্ট যে এটা জিও পলিটিক্সে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। যদি চায়না যদি উন্মুক্ত ভাবে বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য রাজি হয়, আর চায়না বাংলাদেশের অস্ত্র সরবরাহকারী দেশের মধ্যে নাম্বার 1-এ আছে, এখন তার দিকে দৃষ্টি আছে আবার আমাদের অন্যান্য মোড়লদেরও, বিশেষ করে ইউএস এর সঙ্গে আমরা যে একটা গোলামি চুক্তি করে আসলাম অলরেডি, সেই গোলামি চুক্তি কতটা এফেক্ট করে আমাদেরকে চায়নার সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, এটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সামরিক ক্ষেত্রে হোক, সেই জিনিসগুলো আবার পর্যালোচনার বিষয় আছে। জনাব আনিস আলমগীর, আপনি বলছেন যে বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার একটা তো আছেই চোখ, এবং এই মাননীয় প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে ভারত কি সহজ চোখে দেখছে বিষয়টিকে? গণভোটের হাতে তো ভোট যখন দিলেন, জয়যুক্ত হলো। এখন জয়যুক্ত হওয়ার পর যখন সংসদ শুরু হলো, সেখানে যদি আপনি এসে বলেন যে সংবিধান গণভোট পারমিট করে না, কথাটা হবে? একদম প্রধানমন্ত্রী আপনি তো 300 সিট পার্লামেন্টে পান নাই, 212টা পাইছেন, তার মানে কি? মেজরিটি তো বিএনপি। হ্যাঁ, ভোটও তো মেজরিটি, গণভোটের 69% পড়ছে। এখন আপনি যে অসাংবিধানিক বলতেছেন, সংবিধানে নাই, এখানে আমি আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে জানাইয়ে দিচ্ছি, আইনে একটা লিগ্যাল টার্ম আছে, ফ্যাক্টাম ভ্যালেট। এটার অর্থ হইল যে কাজটা করা অনুচিত ছিল কিন্তু করে ফেলার পর সবাই মিলে যখন এটাকে মেনে নেয় তখন সেটা বৈধ। যেমন ধরেন আমাদের যে সংসদটা ভেঙে দিল কখন, আমি সেদিনও বলছি, কোথায় যেন আজকে বলতেছি, বাংলাদেশ সংবিধানে নির্বাচনের তারিখ দেয়া আছে। এখন যদি বলেন তারিখ কোনটা, তারিখ হলো ওই যে যেদিন ভাঙলো সংসদটা, সেদিন থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। আবার দৈব দুর্বিপাক হলে পরবর্তী 90 দিন তো আছে, হোক না 180 দিন, সেটা তো হয় নাই। কিন্তু বিএনপি তো সে 90 দিনে ভোট চেয়েছিল, ইউনূস তো দেয়নি। আপনি তো কথাটা বলতে দিচ্ছেন না আমাকে, আমি আপনার কথাই তো বলতেছি। হ্যাঁ, 90 দিনের মধ্যে বিএনপি নির্বাচন চেয়েছিল, কার কাছে? ইন্টারিমের কাছে। ওই তো জানেন না তাই বললেন। কার কাছে চেয়েছিল? আমরা নির্বাচন সভাটা করছে কবে? 7 তারিখ। 7 তারিখে। 7 তারিখে কি আমি না, তিনি দেশে আসলেন 3 দিন পর। উনি 8 তারিখে ওত নিছেন, তাহলে কার কাছে চাইছেন? টেল মি। এবার আপনি বলেন। না বললে কেন ইন্টারাপশন করেন? আপনি বলেন। ওই 3 দিন কে ছিল, এই দেশ চালাইছে কে? সেনাবাহিনী বলছিল, অবশ্যই মনে বলেছে, মনে আছে। দায়িত্ব উনি নিছেন। তারপরে 7 তারিখে যখন জনসভা হলো তখন তারা কার কাছে চাইছেন? আপনি ওইভাবে আসেন, সেনাপ্রধানের কাছে চাইছেন, এবং সেনাপ্রধান বলছিলেন 18 মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়া সম্ভব। জি, তাহলে 18 মাস টাইম। তাহলে আপনি 7 তারিখ যার এই বিএনপি কার কাছে চেয়েছিল? ইউনূস সরকার ছিল না, আমি আবারও বলছি। যদি বলেন রাষ্ট্রপতি, আমি তর্কের খাতিরে বলছি, কোনো প্রভিশনই নাই, রাষ্ট্রপতির কোনো রাইটই নাই, চাওয়ারও কিছু নাই, তার দেওয়ারও কিছু নাই। সেনাপ্রধান বলছিলেন যে আমি দায়িত্ব নিলাম, তাহলে নির্বাচনটা চাইছিল তাদের কাছে। যদি তাই হয়, সেখান থেকে 90 দিনের মধ্যে হয় নাই। তারপরে আবার বিএনপি বলছিল কি জানেন, সাক্ষাৎ করে আমরা কিন্তু আলোচনা করতেছি কি, ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। এই যে শিফট করলেন, কোন আইনে হোক কি না হোক সেটা ভিন্ন কথা, ওনারাই তো চাইছেন ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন। ফাইনালি গিয়ে 26-এ মিলে হবে না। সংবিধান মতো হবে কেন? গণভোটের জন্য তো আলাদা অধ্যাদেশ হয়েছে, আর জুলাই আদেশের জন্য রাষ্ট্রপতি একটা আদেশ দিচ্ছেন, তার উপরে না গণভোট হয়েছে। সংসদ নাই তো হবে কিভাবে? সংবিধানে তো নাই সেটা। আমি একটু আনিস আলমগীরের কাছে যাই, একটু যাই, আমি বলি, শেষ করে দিই। রাষ্ট্রপতির অধ্যাদেশের ভিত্তিতে গণভোট হয়েছে। গণভোট আজকের যারা যে দল ক্ষমতায় তারা মেনে নিছেন। আপনি যে মেনে নিছেন সেটাই বৈধতা দিচ্ছে, দ্যাট ইজ ল। এখন নাও ইউ আর ব্রেকিং দ্য ল। ভাঙলো কি? ব্রেক করলো? ওই যে গণভোট বাস্তবায়ন করতেছেন না, এটা ল ব্রেক করতেছেন। আচ্ছা, তাহলে এখন এই ল ব্রেক করলে কি করতে হবে? তারপর কনস্টিটিউশন ব্রেক করছেন, আপনি সংসদে আসছেন, সংবিধান মানেন নাই তো। সংবিধান মোতাবেক তো 90 দিনের মধ্যে নির্বাচন হলে তো 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আসে না। রাজা কি এই প্রসঙ্গটা অবৈধ নাকি? আমি সেই বিতর্কে পরে, তাহলে তো আমি একাই আলাপ করব না। সংসদ তো আর বৈধ অবৈধ না, সংসদ তো বৈধ। কারণ কি, মেনে নিছে সবাই। ওই যে মেনে নেওয়াটাই বৈধতা, গণভোট মেনে নিছে এটাই বৈধতা। আচ্ছা, আমি দ্যাট আই মিন। জি,
যারা আনিস আলমগীর, আমরা সংসদ দিয়ে কথা বলছিলাম, একটাও অবৈধ প্রসঙ্গ না। উঠলো গণভোট, মেনে আপনি নিছি কিছু বলে। নিশ্চয়ই বলতে আপনি ওটা চাইবেন। মানবেন না কেন? জি, আমি তো আমরা সংসদ মেনে নিছি। রাজা কি জনাব আনিস আলমগীরকে আমি আনিস প্রশ্ন আলমগীর রেখেছি, বলুক। দেখি আনিস আলমগীর শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আজকে সংসদ উত্তপ্তর বিষয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু সেখানে রাজ্জাকি সাহেব যেটা আনলেন প্রসঙ্গ গণভোট, সেই বিষয়টা আপনি শুনেছেন, সেটা নিয়ে কিছু বলবেন? গণভোট একটা ফাউল আলাপ, এটা নিয়ে আমার মাথা কামানোর কোনো প্রয়োজন মনে করি না। গণভোটে একটা রায় হয়েছে, সংসদে যেটা ছিল না, সংবিধানে যেটা ছিল না, সংবিধানে যে জিনিস নাই সেটা নিয়ে ভোট করেছেন, এটাই তো অবৈধ ভোট করেছেন। সেটা নিয়ে আবার নতুন করে পেশাল পাড়ার কোনো দরকার নাই। এই গণভোট যদি বাস্তবায়ন না করে তাহলে এটা সংবিধান সম্পন্ন অবস্থায় আছে, সরকার যথার্থ ভূমিকায় আছে। এবং এই গণভোটে কারা অংশ নিয়েছিল? একদলীয় লোকজন অংশ নিয়েছিল। এই গণভোট যে আমি মানি না, গণভোট যে আমার পছন্দ না, সেটাও তো মানার কোনো সুযোগ দেওয়া হয় নাই, তাই না? এখানে একদলীয় ভোট করেছেন এবং একদলীয় ভোটের সাথে এটা গণভোটটা এসেছে। গণভোটটা সরকার, যারা এখন সরকার দলে আছে তারা বাধ্য হয়েছে এটা শুনতে এবং এটা মেনে নিতে, কারণ ইউনূস এবং তার গং যারা চাচ্ছিল যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, অস্থিতিশীল করা, সরকারকে যে অকার্যকর করে রাখা, জি। সেই অকার্যকর পরিস্থিতিতে উত্তরণের জন্য গণভোট দরকার ছিল, হয়েছে। কিন্তু গণভোট মানতে হবে কেন? কারণ এখানে জি। যে ভোট দিতে পারে নাই তার সংখ্যা অনেক বেশি, যারা না ভোট দিয়েছে এবং যারা ভোট দিতে পারে নাই তাদের দুই সংখ্যা যোগ করলে দর্শক গণভোটে আপনারা যারা আছেন জয়ী আমাদের হয়েছে চ্যানেল তাদের লাইন থেকে অনেক অনলাইনে, বড় সেখানে অংশ। অনুষ্ঠান চলছে, ওখানে আপনারা যুক্ত হয়ে যান। জি, আনিস আলমগীর আপনি বলেন। হ্যাঁ। এখন যে আলোক যেটা আপনারা করতে চাচ্ছেন সেটা হচ্ছে আজকে সংসদে যে বিষয়টা, সংসদে প্রধানমন্ত্রীকে অসত্য বক্তৃতা দিচ্ছেন বলে অভিযোগ করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এটা এখানে বিতর্ক হতে পারে যে এইভাবে আক্রমণ করা যায় কিনা। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সমাজে এই বক্তৃতা দেওয়া মানে এমন কোন মহাভারত অসত্য হয় নাই। সংসদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তৃতা দিতেই পারে, কিন্তু যে বিষয়টা নির্ভর করছে সেটা হচ্ছে আপনি শালীনতা অতিক্রম করছেন কিনা, সংসদীয় ভাষা অতিক্রম করছে কিনা, সেগুলোকে খেয়াল করতে হবে। এবং আপনি যে বিষয়গুলো টেনে আনছেন সেটা সংসদ সংক্রান্ত কিনা। সংসদের বাইরে কেউ যদি একজনের বক্তৃতা দিয়ে থাকে, সেখানে যদি ভুল তথ্য থাকে, আপনি এটা দৃষ্টি আকর্ষণ করতে পারেন, কিন্তু তার জন্য আপনি সরাসরি মিথ্যাবাদী বা মিথ্যুক বলে যেভাবে সংসদ উত্তপ্ত করছেন, সেটা ভালো কালচার না। আর সংসদে এই সমস্ত পাও বক্তৃতাতে জনগণের কি লাভ হচ্ছে আমি জানি না। জনস্বার্থ নিয়ে এখানে কোনো কথা হয় না। আজকে আজকে ট্রাফিক জ্যাম কি অবস্থা দেখেন, ঢাকা একটু বৃষ্টি হয়েছে, তাতে করে সারা শহরের নাভিশ্বাস হয়ে গেছে। আমি 2 ঘন্টা অপেক্ষা করেছি আপনাদের স্টুডিওতে যেতে, কিন্তু সেটা সক্ষম হয় নাই। তো তার মানে নাগরিক দুর্ভোগ নিয়ে আজকে আলাপ হবে, কিন্তু সেটা না। সেটা না করে সংসদকে শাহবাগ চত্বর বানাচ্ছে। শাহবাগে যে অশ্লীল বক্তৃতা, শাহবাগে যে ওরে মারো ওরে ধরো যে স্টাইলে বক্তৃতা দেওয়া হয়, সেটাকে সংসদে ট্রান্সফার করছে। তো আমরা এই ধরনের সংস্কৃতি চাই না নিশ্চয়ই। জি, যেটা প্রশ্ন আরেকটু রাখতে চাই, আপনি যখন বলছেন যে সংসদকে আজকে ডেপুটি স্পিকারও বলেছেন যে শাহবাগ বানাবেন না, এর আগেও তিনি সতর্ক করেছিলেন শাহবাগ না বানানোর জন্য, কিন্তু আমাদের যেটা মব নৈরাজ্য সেটা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থার কি পরিবর্তন আছে? এবং সামনে যেটা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদম সতর্ক অবস্থানে থাকতে বলেছেন, কি কারণে সেটা আপনি জানেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিন্তু 23 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী। এটা তো থাকবেই। আপনি যার কার্যক্রম নিষিদ্ধ রেখেছেন তার লোকজন যখন রাস্তায় তার দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাবে ওপেনলি, তখন তো এটা সরকার তরফ থেকে প্রতিরোধ যেটা আসা সেটা আসবেই। কিন্তু আপনি মূল জায়গায় যান, যে তারা অনুষ্ঠান করতে পারবে না কেন, নিষিদ্ধ কেন থাকবে, সেটা নিয়ে কথা বলেন। সেটা যখন নাই তখন সরকার যে প্রিভেন্ট করবে, সরকার যে ব্যবস্থাগুলো নেবে, গ্রেফতার করবে, এটা তো হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের মূল জায়গায় যেতে হবে যে একটা দেশের মধ্যে একটা রাজনৈতিক দল কেন নিষিদ্ধ থাকবে, এই নিষিদ্ধ থাকার পক্ষে কি কি যুক্তি আছে, নিষিদ্ধ রেখে আমি কি কি সুবিধা পাচ্ছি। এখন দেশের মধ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এই যে নিষিদ্ধ যাদেরকে করেছেন তারা যে অবদমন করতে করতে আপনি বিস্ফোরণ ঘটাচ্ছেন। আজকে আমি দেখলাম যে এক জায়গায় দেখছি যে পুলিশকে হুমকি দিচ্ছে, যদি আসি দেখিয়ে দেবো। তো পুলিশ সেটা আজকে এই অবস্থায় গেছে, আগামীকাল কি অবস্থায় যাবে আমি তো জানি না। আপনি কতদিন ধরে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রাস্তা থেকে ধরে ধরে একটা কারাগার পূর্ণ করে ফেলবেন, এবং সেই কারাগারে আবার বছরের পর বছর লোকজন আছে যারা জামিন পাচ্ছে না। তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। আমরা সরকারি দল বিরোধী দল যাদেরকে নিষিদ্ধ করে রেখেছি তাদের সম্মিলিত ভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার কিভাবে যায় সেটা করতে হবে। গায়ের জোরে কাউকে নিষিদ্ধ করে, গায়ের জোরে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে, এটা হয়তো সাময়িকভাবে হয়তো পার পাওয়া যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেশেরও শান্তি আসবে না, এটা কোনো উপকার হবে না।
জি। সময় ইসলাম, আমি একটু অ্যাড জি, করতে জি, হ্যাঁ। চাইছি। সংসদের ধরেন যে যে আলোচনাটা চলছে আর কি, সংসদের অধিবেশন আমার কাছে মনে হয় যে আপনি যদি গ্রামে যান, মানুষ খুব আগ্রহ নিয়ে দেখে। বাংলাদেশে তো চিত্ত বিনোদনের খুব অভাব। তো সংসদ যদি একটা মানে মানুষের জন্য তথ্য জানার সাথে সাথে একই সাথে যাদেরকে ভোট দিয়ে পাঠালো তারা তার জন্য কি আলাপ করতেছেন সেটা জানার সাথে সাথে যদি বিনোদনও পায়, এটা আমার কাছে খারাপ মনে হয় না। না, সংসদ কারণ তো বিনোদন দেওয়ার জায়গা না। না, বিনোদন আমি বলছি যে আপনার বিনোদনের জবাবদিহিতার জন্য তো টেলিভিশনগুলো আছে, সিনেমা হল আছে। না, আপনি যখন হিউমারাস কথাবার্তা হয়, যখন পাল্টাপাল্টি যুক্তি এবং যুক্তি খণ্ডন হয়, সে জায়গায় মানুষের এনফোর্টেইনমেন্ট, তো আমরা একটা শব্দ আমরা জানি, এন্টারটেইনমেন্ট এবং ইনফরমেশন। হতে পারে হাস্যরসাত্মক একটা জায়গা, যেমন এটা humor সংসদের একটা থাকে। গণতন্ত্রেরও এটা বিউটি। Right. কিন্তু কথা হচ্ছে যে এই যে সংসদীয় যে রীতিনীতি আছে, কায়দা কানুন আছে, সেটাকে Right. সেটা এখন রপ্ত না করে গত কথা 2 বলা, দিন ধরে বডি দেখলাম, ল্যাঙ্গুয়েজ right, যেটা। গত 2 দিন ধরে দেখছি যে এই মুতা বিয়ে, পরকীয়া